সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন দ্য ক্রিকেট শো। এবার ফ্রি সেগমেন্ট, সময় আপনাদের প্রশ্ন পড়ার। সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন আয়ান রহমান, তিনি বলছেন বাংলাদেশের মতো ছোট টেস্ট খেলুড়ে দেশগুলো অনেক কম টেস্ট ম্যাচ খেলতে পারে বছরে। আপনাদের কি মনে হয় না যারা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে না, যেমন আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওদের সাথে বেশি বেশি টেস্ট ম্যাচ আয়োজন করা উচিত? এখানে একটা বিষয় আছে, ধরুন অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলে থাকে সাধারণত যখন তারা নিজেদের মধ্যে খেলে। নিউজিল্যান্ডে কিন্তু 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলে, নিউজিল্যান্ডে কিন্তু 5 ম্যাচের টেস্ট সিরিজ পায় না। শ্রীলঙ্কা 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলে, পাকিস্তান হয়তো 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলে। এখানে ইতিহাস, ঐতিহ্য, র্যাঙ্কিং, শক্তিমত্তা ইত্যাদি বিবেচনা করে বিভিন্ন দলের জন্য সিরিজগুলোকে এইভাবে সাজানো হয়েছে। এবং টেস্ট সাইকেলে আপনি কিন্তু ম্যাচ প্রতি পয়েন্ট পাচ্ছেন। কেউ বেশি ম্যাচ খেলে যে বেশি পয়েন্ট নিয়ে ফাইনাল খেলছেন তা না, ওটাকে ম্যাচ প্রতিতে ভাগ করে দেওয়া হচ্ছে। তো এখন আইসিসি চিন্তা করেছে যে যারা টেস্টটা অনেক দিন ধরে খেলছে বা যাদের টেস্টের ইতিহাস ঐতিহ্য আছে তাদেরকে বেশি ম্যাচ দিচ্ছে। এখন 2 ম্যাচের টেস্ট সিরিজটা আমার কাছে একটু কমই মনে হয়। এখন এই জায়গায় আপনি বাংলাদেশ বা নিউজিল্যান্ড তারা 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতেই পারে, সেই জায়গায় হয়তো পৌঁছে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখন বাংলাদেশ হিসেবে আমরা এটা বলতে পারি না কেন, কারণ নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাকেও যখন আমরা 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেখি তখন তার আসলে আপনি এখানে খুব বেশি দাবি জানানোর উপায় নাই। এখন উনি যেটা বলছেন যে হ্যাঁ, নিচের দিকে যারা আছেন, আয়ারল্যান্ড, আফগানিস্তান, সার্কেলের বাইরে যারা আছেন তাদের সাথে আপনি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেন, তবে সেটা আবার টেস্ট সাইকেলের অন্তর্ভুক্ত হবে না। এখন আবার সেই সময়টা কোথায়? আপনি যদি খেয়াল করেন যেভাবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বেড়েছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট চলছে, সেই সময়টা আসলে হয়ে উঠবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে আপনি টেস্ট খেলা মানে কিন্তু 2টা টেস্ট মানে 15 দিন মিনিমাম, সেই টাইমটা এখন আর বের করা খুবই ইম্পসিবল। এইটাই সমস্যা। নইলে আসলে বাংলাদেশেরও টেস্টে আরো বেশি অভ্যস্ত হওয়ার জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপরচুনিটি হতে পারতো। অল ক্রিকেট বলছেন 5 দলের বিপিএল এর ফ্যান ফেভারিট দল কোনটা? ফ্যান ফেভারিট দল বলতে আমরা বুঝি যাদের সবচেয়ে বেশি ফ্যান ফলোয়িং আছে, কোনো সন্দেহ নাই। গেল বিপিএল এ আমরা দেখেছি ফরচুন বরিশালের ফ্যানদের তালিকাটা সবচেয়ে বড়। রংপুর রাইডার্স পুরনো দল, তাদেরও একটা ফ্যান ফলোয়িং আছে। এছাড়া যে দলগুলো উঠানামার মধ্য দিয়ে যাচ্ছে ওই জায়গায় আসলে নরমালি আপনি বলেন বরিশাল, রংপুর আর কুমিল্লা, এই তিনটা দলের ফ্যান ফেভারিট ছিল না। এক্স্যাক্টলি, হ্যাঁ ছিল না। আপনাকে কুমিল্লার ফ্যান ফেভারিট সবসময় বেশি ছিল, বিকজ তারা অনেকদিন ধরে চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার মতো দল করে এবং চ্যাম্পিয়ন হয়। তো যেই দলটা শিরোপা জেতে, যেই দলে বড় ক্রিকেটার থাকে তাদেরই ফ্যান ফলোয়িং বেশি থাকে। ফরচুন বরিশাল 2 বার জিতেছে ব্যাক টু ব্যাক, রংপুর রাইডার্স 2017 সালে জিতেছে এবং যেই দলগুলোর কনসিস্টেন্সি আছে তাদেরই ফ্যান ফলোয়িং বেশি। সেই হিসাবে এইবার মনে হয় রংপুরই এগিয়ে থাকবে, কারণ পুরনো দল বলতে রংপুরই আছে, বাকিগুলো তো আসলে নতুন দল। হ্যাঁ, এখানে একটা জিনিস হতে পারে, ধরেন ঢাকা যদি একটু ভালো ক্রিকেট খেলে, কিছু ম্যাচ বেশ ভালো রিদমে জেতে, তাহলে দেখবেন মানে যেহেতু শাকিব খানের দল, ওইটারও একটা আসলে ফ্যান বেস ক্রিয়েট হয়ে যাবে দারুণ ভাবে। তাসকিন এবং সাইফ হাসান হচ্ছে তাদের ডাইরেক্ট সাইনিং। রংপুর যেরকম সাইফ রংপুরে খেলেছেন, তাকে ঢাকা নিয়ে গেছে, রংপুর আবার মুস্তাফিজ এবং সোহানকে দলে ভিড়িয়েছে। তো দলগুলো গোছানো হচ্ছে। মিরাজ সিলেটে গেছেন, লেটস সি কি হয়। সিফু তিনি বলছেন মুশফিক 100 টেস্ট খেলবেন প্রথম বাংলাদেশি হিসেবে খুব দ্রুতই। দ্বিতীয় বাংলাদেশি 100 টেস্ট খেলোয়াড় কে হবেন? শান্ত, মিরাজ, মুমিনুল? মুমিনুল, আমারও তাই মনে হয়। কারণ মুমিনুল শান্ত মিরাজের চেয়ে সিনিয়র এবং মুমিনুল টেস্টে নিয়মিত খেলেন এবং টেস্ট খুব একটা তাকে আমরা বাদ পড়তে দেখিনি এবং তিনি ইনজুরিতেও আসলে কম পড়েন। অন্যদিকে শান্ত, মিরাজ যেহেতু তাদের মুমিনুলের চেয়ে জুনিয়র, মুমিনুলেরই 100তম টেস্ট সবার আগে খেলা উচিত, এই 3 জনের বিবেচনা বা অন্য যে কারো বিবেচনায়। হ্যাঁ, আর নরমালি আপনি শান্ত, মিরাজকে অন্য ফরম্যাটে দেখবেন, মুমিনুলকে সেই সম্ভাবনাটা যেহেতু নাই, টেস্ট মানে মুমিনুল কনফার্ম থাকবে। সিফাত সর্দার তিনি বলছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো করলে ব্যাটিংয়ে সব সমস্যা দূর হয়ে যাবে আর আশরাফুল হিরো হয়ে যাবে। আপনারা কি বলেন? আচ্ছা, সেকেন্ডটা হইতে পারে, কারণ ব্যাটিংয়ে যদি ভালো করে তাহলে মনে করেন যে হ্যাঁ বলবে যে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো করা সম্ভব। আয়ারল্যান্ডের ব্যাটিংটা শক্তিশালী, আয়ারল্যান্ডের বোলিং একেবারেই সাদা মাঠ, এটা আপনাকে মানতে হবে। ঘরোয়া ক্রিকেটে আমরা যে কোনো দলের যেই বোলিং শক্তি দেখি, আয়ারল্যান্ডের বোলিং শক্তি তাদের চেয়ে যে খুব বেশি তা না, এবং তাদের স্পেশালিস্ট 2-1 যারা বোলার আছেন যারা ওয়ার্ল্ড ওয়াইড খেলেন তারা আসলে টি-20 স্পেশালিস্ট। জশোয়া লিটলের কথা বলতে পারি বা জর্জ ডকওয়েল, দেখা যায় যে তারা আসলে টি-20টাই খেলে বেড়ান। টেস্টে আয়ারল্যান্ডের বোলিংটা দুর্বল।
আর আশরাফুল এসেছেই মাত্র, আসলে এই সিরিজ দিয়ে বলা যাবে না যে আশরাফুল এসে উন্নতিটা করে ফেলেছেন, যদি আর কি ভালো হয়। আর ভালো হলে যে সমস্যা সব দূর হয়ে গেছে সেটাও বলা যায় না। শেষ কমেন্ট নেব আজকে তন্ময় রায়, তিনি বলছেন ফিক্সিং এ জড়িত প্লেয়ারদের আবার বিপিএল খেলতে সুযোগ করে দেওয়া ভবিষ্যতের জন্য কতটা খারাপ উদাহরণ হয়ে রইল। এখন এখানে ফিক্সিং এ যারা সন্দেহের তালিকায় আছে তাদের কারো এগেইনস্টেই আপনি প্রমাণ একত্রিত করতে মানে পারছেন অভিযোগ অভিযোগ এবং অভিযুক্ত হ্যাঁ দুটার মধ্যে পার্থক্য আছে। অভিযুক্ত যে কেউ হতে পারেন, অভিযোগ প্রমাণিত হলে আপনি তাকে আসলে শাস্তি দেবেন। যেহেতু এখনো অভিযোগ প্রমাণিত হয়নি, সে কারণে হয়তো তারা খেলার ছাড়পত্র পাচ্ছেন। আবার উনি যে প্রশ্নটা করেছেন, যারা টিম ম্যানেজমেন্টের সাথে জড়িত তাদের অভিযোগ কি প্রমাণিত হয়েছে, তাদেরকে যদি দূরে সরিয়ে রাখা যায়, ক্রিকেটারদের কেন নয়, তার প্রশ্নটাও কিন্তু যুক্তিযুক্ত। একদমই তাই। আজকের দ্য ফ্রিড সেগমেন্ট এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.